আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি তোমাদেরকে বাংলাদেশের বিশ্ব পরিচয় বইয়ে নবম দশম শ্রেণী তার নবম অধ্যায় আলোচনা করব। জাতিসংঘ বাংলাদেশ আলোচনা পূর্বে আমি একটা গল্প বলতে চাই। গল্পটি হচ্ছে হতদরিদ্র মেয়ের গল্প। একটি মেয়ে তার পরিবার নিয়ে একটি গ্রামে বসবাস করত এবং সেই গ্রামে ওই মেয়েটির বাবা একটি বর্গা চাষি হিসেবে একজনের জমিতে ভূমি চাষ করত, যেখানে সে দিনে আনে দিনে খায় মতো চলতো। অর্থাৎ মেয়ের লেখাপড়া করার অর্থটুকু সে ঠিক মতো উপার্জন করতে পারতো না। একদিন বাবা মা চিন্তা করলো সংসার তো চলছে না, তাহলে মেয়েকে একটু অন্যের বাড়িতে গৃহকর্মী হিসেবে পাঠানো যাক। এদিকে বাবা অসুস্থ হয়ে গেল, ঠিক মতো কোনো কাজই করতে পারছে না। তাই ওরা সিদ্ধান্ত নিল মেয়েকে এবার পাঠাতেই হবে। তারপর মেয়েকে পাঠানো হলো একটি গৃহকর্তার বাসায়, একটি সম্ভ্রান্ত ফ্যামিলিতে, এবং সেখানে মেয়েটি কাজ করছে। সারাদিনই সে কাজ করছে, এমনকি রাতেও কাজ করছে। দেখা যাচ্ছে মেয়েটি কোনো রেস্টের সময় পাচ্ছে না, যে বাবা মাকে দেখবে সেই সময় পাচ্ছে না, একটু খাওয়া দাওয়া করবে সেই সময় পাচ্ছে না। অনেক অত্যাচার নির্যাতন চলতেছে মেয়েটার উপরে। সেই সংবাদটা একদিন তার এক শিক্ষকের কানে চলে গেল। উনি ছিলেন একজন মানবাধিকার কর্মী এবং উনি এই কথাগুলো শোনার পরে সেই সম্ভ্রান্ত পরিবারে গেল এবং মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে আসলে কি হয়েছে। মেয়েটি তো সব বললো, আমাকে ঠিকমতো বেতন পরিশোধ করছে না, ঠিকমতো আমার বাবা মাকে দেখার সুযোগ দিচ্ছে না, আমার অনেক অত্যাচার, অনেক নির্যাতন করা হচ্ছে আমাকে। তারপরে কি করলো, একটি প্রতিবেদন পেশ করলো মানবাধিকার কর্মী অর্থাৎ ওই শিক্ষক, এবং ওই শিক্ষক তাকে আশ্বাস দিল আমি তোমাকে পড়াবো এবং তোমার দেখাশোনা ভাড়া আমার। এভাবে করে সে ওই ব্যক্তিকে আইনি পদক্ষেপ নিল ওই ব্যক্তিকে নিয়ে, কারণ সে ওই গৃহকর্মীকে অত্যাচার নির্যাতন করছিল। তারপর মেয়েটিকে ওই মানবাধিকার কর্মী অর্থাৎ তার শিক্ষক কি করলো, আবার পুনরায় স্কুলে ভর্তি করে দিল এবং তার যাবতীয় খরচ বহন করলো এবং বাবাকে একটি ছোট দোকান খুলে দিল। সমাজের সকলে একসাথে সহযোগিতার মাধ্যমে। এভাবেই পরবর্তীতে মেয়েটি তার পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। আমরা এখানে একটা জিনিস বুঝতে পারি যে একজনের অধিকার হরণ করাকারী কিন্তু অবশ্যই আইনের কাছে দায়ী থাকে এবং এটি দণ্ডনীয় অপরাধ। কারণ আমাদের বিচার বিভাগ কি করে, মানুষের মৌলিক অধিকারগুলো কিন্তু নিশ্চিত করার জন্য বিচার কার্য সম্পাদন করে থাকে। এখন আমাদের কি করা উচিত, কারো অধিকার কখনো হরণ না করি সেদিকে লক্ষ্য রাখা উচিত। তাহলে চলো পাঠে যাই। জাতিসংঘ মানুষের অধিকার নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, বর্তমানেও আছে। জাতিসংঘ মানুষের বিশ্ব শান্তি এবং নিরাপত্তার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং আমাদের পৃথিবীতে এই যাবৎ দুটি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ হলো 1914 থেকে 1918, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 থেকে 1945। প্রথম বিশ্বযুদ্ধের হতাহত এবং বিভিন্ন ধরনের ধ্বংসস্তূপ, মানুষের যে পঙ্গুত্ব, সেই নিরসনের জন্য পুনর্বাসনের জন্য কি করা হয়েছিল, একটি সংঘ যা লিগ অফ নেশনস নামে পরিচিত গঠন করা হয়েছিল এবং এটি 1920 সালের 10 জানুয়ারি গঠন করা হয়েছিল। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এই লিগ অফ নেশনস বেশি দিন স্থায়ী থাকতে পারে নাই, কারণ হচ্ছে এর মধ্যে সাংগঠনিক দুর্বলতা ছিল এবং বিভিন্ন দেশের মতামত এক হচ্ছিল, যার কারণে লিগ অফ নেশনস ভেঙে গিয়েছিল। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হতাহত, ধ্বংসস্তূপ, মানুষের পঙ্গুত্ব, অনেক মানুষ মারা গিয়েছিল ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধে। অনেকে পঙ্গুত্ব বরণ করেছিল, অনেকের ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, একটি দেশ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কি করলো, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তখন ছিল রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। ওনারা আরো কয়েকটি দেশের সমন্বয়ে কি করলো, জাতিসংঘ নামে একটি সংঘ প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করলো এবং জাতিসংঘ প্রতিষ্ঠিত করলো।
এবং এই জাতিসংঘ প্রতিষ্ঠাকাল ছিল হচ্ছে 1945 সালের 24 অক্টোবর। এইটা আর এইটা মনে রাখার চেষ্টা করবে, এই সালগুলো মনে রাখার চেষ্টা করবে। 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর থেকে এই 24 অক্টোবরকে জাতিসংঘ দিবস হিসেবে ঘোষণা করা হয়। কি জাতিসংঘ দিবস, ঠিক আছে? 24 অক্টোবরকে জাতিসংঘ দিবস হিসেবে ঘোষণা করা হয়। জাতিসংঘ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। জাতিসংঘ গঠিত হয়েছে 5 সদস্য বিশিষ্ট একটি অঙ্গ সংস্থা নিয়ে, এবং এখানে 5টি সদস্য এবং একটি সেক্রেটারিয়েট নিয়ে কি গঠন করা হয়েছিল? জাতিসংঘ মূল ঘটনা কি তৈরি হয়েছিল, জাতিসংঘ সংস্থাটি তৈরি হয়েছিল। জাতিসংঘের অঙ্গ সংস্থাগুলো ছিল, 1 নম্বরে ছিল হচ্ছে, নাম্বার না দিই জাতিসংঘের অঙ্গ সংস্থা প্রথমে ছিল সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অচি পরিষদ, ও আন্তর্জাতিক আদালত, এই 5টি সহ একটি সেক্রেটারিয়েট ও একটি টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত অর্থাৎ জাতিসংঘের সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অচি পরিষদ, অর্থনৈতিক সামাজিক পরিষদ, আন্তর্জাতিক আদালত ও একটি সচিবালয় নিয়ে মোট 6টি, এবং তখন যখন জাতিসংঘ শুরু হয়েছিল 50টি সদস্য নিয়ে কিন্তু সেটি গঠিত হয়েছিল। পরবর্তীতে আরো সদস্য যুক্ত হয়। আমরা সদস্যপদের ক্ষেত্রে জাতিসংঘের কিন্তু বর্তমান সদস্যপদ হচ্ছে 193টি, এবং 93তম সদস্যপদ ছিল দক্ষিণ সুদান। প্রথমে বাংলাদেশ 136তম দেশ হিসেবে জাতিসংঘে আছে, অর্থাৎ বাংলাদেশের সদস্যপদ হচ্ছে 136তম। এবং এখানে যে সাধারণ পরিষদের কাজ হচ্ছে, আমি বলেছি
সাধারণ পরিষদ হচ্ছে প্রত্যেকটা দেশের সমন্বয়ে গঠিত একটি পরিষদ, যেখানে যেটাকে বিতর্ক সভা হিসেবে অভিহিত করা হয়। সাধারণ পরিষদ হচ্ছে সকল সদস্য রাষ্ট্র নিয়ে কি গঠিত হয়েছে এবং এটিকে বিতর্ক সভা হিসেবে অভিহিত করা হয় জাতিসংঘের। তারপর হচ্ছে নিরাপত্তা পরিষদ। আমরা নিরাপত্তা পরিষদ সম্পর্কে জানবো। নিরাপত্তা পরিষদ গঠিত হয়েছে 15 সদস্য বিশিষ্ট 15টি দেশ নিয়ে। 15টি দেশ নিয়ে গঠিত, যার 5টি হলো স্থায়ী সদস্য, যার 5টি হলো স্থায়ী সদস্য রাষ্ট্র, স্থায়ী সদস্য, 5টি হলো স্থায়ী সদস্য যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। এই 5টি স্থায়ী সদস্য নিয়ে এবং বাকি যে 10টি অস্থায়ী, বাকি 10টি অস্থায়ী রাষ্ট্র হলো 2 বছরের জন্য দেওয়া হয়। অর্থাৎ প্রতি 2 বছর পর পর রাষ্ট্রগুলো চেঞ্জ হয়, বাকি 10টি রাষ্ট্র। অর্থাৎ নিরাপত্তা পরিষদের 15টি দেশ নিয়ে গঠিত হয়েছে এবং এই যে 5টি স্থায়ী রাষ্ট্রের আবার কি আছে, ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে। 5টি রাষ্ট্রের আবার কি ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে। ভেটো প্রদানের 5টি স্থায়ী রাষ্ট্রের আবার কি ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে এবং তারা বিনা দ্বিধায় যে কোনো রাষ্ট্রে বা পৃথিবীতে যে কোনো ধরনের আইন বা কোনো অনুমোদনযোগ্য কোনো কাজে নিষেধাজ্ঞা প্রদান করতে পারে। তারপর হলো অচি পরিষদ হচ্ছে এই যে রাষ্ট্রগুলা এখনো জাতিসংঘের অন্তর্ভুক্ত নয়, সেই রাষ্ট্রগুলোকে তদারকি করার জন্য কিন্তু অচি পরিষদ গঠিত হয়েছে। অর্থনৈতিক ও সামাজিক কাজের উন্নয়ন এবং মানুষের জনজীবনে সেই কাজগুলো পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু কি হয়েছে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ। এবং যে আন্তর্জাতিক আদালত প্রত্যেকটা দেশেই বিভিন্ন ধরনের অন্যায় অপরাধ সংঘটিত হয় এবং এক্ষেত্রে দেখা যায় যে এক দেশ মানুষ অন্য দেশে চলে যাচ্ছে বিভিন্ন অপরাধ সংঘটিত করে, কিন্তু এই অপরাধগুলোর শাস্তি প্রদান করার জন্য, এই অপরাধের বিচার করার জন্য কি প্রতিষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি নেদারল্যান্ডের হেগে অবস্থিত। এবং সচিবালয় বা সেক্রেটারিয়েট, যেখানে একজন মহাসচিব দ্বারাই প্রত্যেকটা কাজ, প্রশাসনিক কাজ সম্পাদন করা হয়।
এবং উনি জাতিসংঘের প্রত্যেকটা কাজে দায়িত্ব ও কর্তব্য পালন করে থাকেন। তারপরে আমরা জানবো কি জাতিসংঘের বাংলাদেশে জাতিসংঘের ভূমিকা। বাংলাদেশে মানুষ জাতিসংঘের মাধ্যমে যে মিশনগুলো পরিচালনা করা হয় সেটি শুরু হয়েছিল 1988 সাল থেকে, এবং এটি হচ্ছে ইরাক ও নামিবিয়া থেকে শুরু হয়েছিল। এই যাবৎকাল বাংলাদেশে 1988 সাল থেকে 2024 সাল পর্যন্ত 40টি মিশন সম্পন্ন হয়েছে, এবং এক্ষেত্রে আমাদের অনেক অনেক সেনা কর্মকর্তা শহীদ হয়েছেন। জাতিসংঘে নিজেদের জীবন আত্মত্যাগের মাধ্যমে আমাদের দেশে সুনাম নিয়ে বয়ে এনেছেন। তাদের জন্য আমাদের অসীম শ্রদ্ধা এখনো জারি রয়েছে। এবং জাতিসংঘ বাংলাদেশের, এমনকি বাংলাদেশের শুধু সেনাবাহিনী না, এর সাথে পুলিশ এবং মহিলা পুলিশরাও শান্তি মিশনে অংশ নিচ্ছে, এবং আমাদের দেশের সেনারা নিজেদের জীবন বাজি রেখে বিভিন্ন দেশে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে। জাতিসংঘ গঠনের উদ্দেশ্য ছিল পৃথিবীর সকল দেশের শান্তি নিরাপত্তা নিশ্চিত করা, মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা, এবং দেশে দেশে যে মারামারি হানাহানি একটা প্রস্তুতি সেটা নিশ্চেষ্ট করা। এছাড়াও জাতিসংঘে আরো কিছু অঙ্গসংস্থা রয়েছে, ইউএনডিপি, ইউনেস্কো, ইউনিফ্যাম, ইউএনএফপিএম, WHO, FAO মতো আরো অঙ্গসংস্থান রয়েছে, যা জাতিসংঘের খাদ্য, নারী উন্নয়ন, শিশুদের জন্য এবং শরণার্থীদের জন্য এই সংস্থাগুলো কাজ করে থাকে। তারপরে আমি একটু সংক্ষেপেই বলছি, কারণ আমাদের এটা অতি দ্রুত কমপ্লিট করতে হবে, কারণ হচ্ছে আমরা পরীক্ষায় আমি এখন এটা সংক্ষেপ করানোর কারণ হচ্ছে আমাদের সামনে বার্ষিক পরীক্ষা। মূলত সেই কারণে আমি সকল শিক্ষার্থীদেরকে বলবো একটু মনোযোগ দিবে আমার এই ক্লাসটাতে। দেখবে এখানে অনেক সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর হচ্ছে বিভিন্ন প্রশ্ন ধরন, এগুলা কিন্তু পেয়ে যাবে, MCQ পেয়ে যাবে। আমি যা যা বলছি প্রত্যেকটা জিনিস একটু পড়ার চেষ্টা করবেন, বইয়েও বিশদ আলোচনা আছে, এটা একটু দেখে নিবে। তারপর দেখো সিডো, যেটা নারী উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই সিডো প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা দেখেছি নারীদের উন্নয়নের জন্য জাতিসংঘ অনেক ভূমিকা পালন করেছে, এবং এই ভূমিকার ক্ষেত্রে দেখা যায় নারীদের অনেক অধিকার নিয়ে অনেক রাষ্ট্র একত্রিত হয়ে কাজ করছে। অর্থাৎ সিডো প্রতিষ্ঠিত হয়েছে 1979 সালে, এবং প্রথমে হচ্ছে 20টি দেশ নিয়ে গঠিত হয়েছিল, পরে এটি 132টি দেশে রূপান্তরিত হয়েছে, এবং নারীর প্রতি বৈষম্য নিরসনের ক্ষেত্রে কিন্তু সিডো গঠিত হয়েছিল। বিশদ আলোচনা তোমরা দেখে নিবে। শান্তিরক্ষা মিশন, আমি শান্তিরক্ষা মিশনের কথা বলে ফেলেছি ওই বাংলাদেশের। আচ্ছা, SDG, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অর্জনের SDG অর্জন, অর্থাৎ মানুষের ক্ষুধা দারিদ্র বিমোচনে, মানুষের সাথে সমতা নিশ্চিত করার লক্ষ্যে কি করার আমাদের দেশে 17টি কি করা হয়েছে, টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য 17টি ইস্যু বাস্তবায়িত করার জন্য চেষ্টা চলছে, এবং এই 17টি ইস্যু বাস্তবায়িত হলে আমাদের দেশে টেকসই উন্নয়ন কর্মসূচি কমপ্লিট হবে, অবশ্যই অর্জিত হবে। এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনের জন্য যে অংশীদারিত্ব, আমরা প্রথমে এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করব। টেকসই উন্নয়ন অর্জনের অভিষ্ট অর্জনের অংশীদারিত্ব বিষয়টি। অংশীদারিত্ব হচ্ছে এমন একটি বিষয়, অর্থাৎ সমাজে বসবাস করার জন্য মানুষের কিছু সুফল ভোগ করে থাকে, এবং এই সুফল ভোগকারী গোষ্ঠীকেই বলা হয় কিন্তু অংশীদারি গোষ্ঠী, এবং এই অংশীদারি গোষ্ঠীদের দায়িত্ব কর্তব্যের মাধ্যমে কিন্তু কি হয়, অংশীদারিত্ব প্রকাশ পায়। অর্থাৎ ধরো সরকার যদি জনগণের
সামগ্রিক উন্নয়নের জন্য যদি এই জমির জন্য সার এবং বীজ কিনে আনা হয় এবং সেখান থেকে যদি যে আমাদের সাধারণ জনগণ যদি সার এবং বীজ কিনে এনে যদি সেই ওইটার অপব্যবহার করে সচেতনতা না রাখে, তখন কিন্তু কি হবে, আমাদের অংশীদারিত্ব অর্জিত হবে না। যদি অর্থাৎ নিজের জন্য না, সকলের জন্য যে চিন্তাটা আমরা করি সেটাই হচ্ছে অংশীদারিত্ব। অর্থাৎ এই বিষয়গুলো, এই সার বীজ বা আরো অনেক অন্যান্য সামগ্রী আছে যেগুলো যদি আমরা সচেতনতার সাথে ব্যবহার করি, একসাথে ব্যবহার না করি, অনেকে দেখা যায় না একটু বেশি ব্যবহার করি, মনে করে যে একটু বেশি ব্যবহার করলে আমার ফসলটা ভালো হবে, কিন্তু আসলে না, এটা ক্ষতির আরো সম্ভাবনা বাড়ে, এতে অপব্যবহার হয়। তাই এটা উচিত সচেতনতার সহিত যে কোনো দ্রব্য বা উপকরণ ব্যবহারে সচেতনতা থাকা, এবং এটিকেই বলে অংশীদারিত্ব। সকলের চিন্তার মাধ্যমে, সকলের সহযোগিতার মাধ্যমে যে আমরা বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকি, সেটি হচ্ছে কি অংশীদারিত্ব। এবং এই টেকসই উন্নয়নের অভিষ্ট অর্জনে কিছু চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হয়। যেমন এই যে 17টা গিয়ে রয়েছে ও টেকসই অভিষ্ট রয়েছে, অভিষ্টগুলোর কিন্তু অর্জন করাটাই কিন্তু আমাদের কি একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো হয়ে থাকে ধরো আমাদের পুরো পৃথিবীতে বা পুরো আমাদের দেশে কিছু কিছু মানুষ কর্মকাণ্ডের কারণে কি হয়ে থাকে, অনেক ধ্বংস সৃষ্টি হয়ে থাকে। যেমন বন উজাড় করে ফেলছে, বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করছে। এগুলো কমিয়ে আনতে হবে, সমতা নিশ্চিত করতে হবে, মানুষের যে সমতা সেটা নিশ্চিত করতে হবে। যে তারপর হচ্ছে ক্ষুধা দারিদ্র্য বিমোচনে উদ্যোগ নিতে হবে, জলবায়ু নিরসনে কাজ করতে হবে। অর্থাৎ জলবায়ু কিন্তু একটা বড় চ্যালেঞ্জ বিশ্বে। তারপরে হচ্ছে এই আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করতে হবে। এখানে আরো অনেক কিছু আছে, তোমরা একটু আলোচনা করে নিও, পরে পড়ার চেষ্টা করবে। জাতিসংঘ ও বাংলাদেশ, এই অধ্যায়টা ভালো করে পড়বে এবং পরে বোঝার চেষ্টা করবে। আমি যতটুকু পেরেছি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি, কারণ আমাদের সামনে বেশি সময় নেই, এই কারণে আমি একটু সংক্ষেপে বুঝিয়ে দিলাম। এই যে সিডিও, এটার পড়বে শান্তিরক্ষা মিশনের বিষয়টা তো আমি বলে দিয়েছি, এসডিজি বিষয়গুলো বুঝিয়ে দিয়েছি। যে 17টা এসডিজি, যে 17টা অভিষ্ট আছে মুখস্থ রাখার চেষ্টা করবে। আর আমার এই ক্লাসটা যদি তোমাদের পছন্দ হয়, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম।